গয়েশপুরে তৃণমূল বনাম তৃণমূল পুরপ্রধানের অপসারণ চেয়ে অনাস্থা চিঠি। গয়েশপুর পুরসভায় অনাস্থা চিঠি 11 জন কাউন্সিলরের। গয়েশপুর পুরসভার 18টি ওয়ার্ডই তৃণমূলের দখলে, আর পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। অনাস্থা চিঠি এই মুহূর্তে 11 জন তৃণমূল কাউন্সিলরের। রঞ্জিত প্রতিনিধি রয়েছেন। রঞ্জিত, দেখো, গয়েশপুর পৌরসভা তৃণমূলের দখলে রয়েছে এবং 18টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রয়েছে। তবে 11 জন কাউন্সিলর আজ কিন্তু কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে তারা অনাস্থা পৌর প্রধানের অপসারণ চেয়ে তারা অনাস্থা চিঠি দেন এবং একেবারে কার্যত চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ যে তিনি বৈঠক করেন না, বৈঠক না করেই তিনি টেন্ডার ছাড়া একাধিক কাজ করিয়ে নিচ্ছেন, পাশাপাশি নগদ টাকাও তিনি তুলে নিচ্ছেন, অন্যদিকে কোনো কাউন্সিলের সাথে কোনো সমন্বয় রাখেন না। এই অভিযোগ তুলে কিন্তু তার অপসারণের দাবি তুলে পশ্চিমবঙ্গ পৌর আইনের 18(3) নম্বর ধারায় তাকে অপসারণের জন্য মহকুমা শাসককে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। যদিও পৌর প্রধানের দাবি যে তিনি কিছুই জানেন না, তাকে আগে জানানো উচিত ছিল, পাশাপাশি এই বিষয়টি তিনি দলকে জানাবেন। তবে অন্যদিকে যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে গয়েশপুরে, তা কিন্তু একেবারে এই চিঠিতেই কিন্তু একেবারে প্রমাণ পেয়েছে এবং আজকে যে 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জনই চেয়ারম্যানের বিরুদ্ধে, তারা কিন্তু একেবারে প্রকাশ্যে, কারণ চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু তারা যে অভিযোগ তুলছে যে বিনা টেন্ডারে কাজ করিয়ে নেওয়া, অন্যদিকে নগদ টাকা তুলে নেওয়া, কোনো পৌর বৈঠক না ডাকা, একাধিক অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে। এই নিয়ে কিন্তু সরব হয়েছে 11 জন কাউন্সিলর। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে, দলকে পর্যন্ত জানিয়েছে 11 জন কাউন্সিলর, অন্যদিকে তারা মহকুমা শাসককে জানিয়েছে এবং সরকারিভাবে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, সেকে দাঁড়িয়ে যে চিঠি দেওয়ার পরে যে সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই অপসারণ হয় কি সেটা যেমন দেখার। অন্যদিকে পৌরসভার এই পরিস্থিতি নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বেশ, গত 4 মাস ধরে পৌরসভা কোনো মিটিং হচ্ছে না, অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে। এটা চেয়ারম্যানকে বারে বারে চিঠি দিয়ে জানিয়েছি, আর চেয়ারম্যান কোনো কিছু করেনি। তাই এসডিও সাহেবকে আগে বলা হতো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে যে প্রসিডিউরগুলো করতে হয়, সেটা প্রসিডিউরগুলো যদি প্রয়োজন হয় দল নির্দেশ দেয় করে করা হবে। আজকে কি অভিযোগ জানালেন? অভিযোগ জানানো সবকিছু নির্ধারণ করবে দল, দলের কাছে তারা যাক, তারা স্থান, সেটাই আমার বক্তব্য। কারণ আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার পৌরসভায় কাজের উন্নতি হচ্ছে এবং সেটা আপনারাও দেখতে পাবেন। আমার কাছ থেকে কোন রকম জায়গা পাচ্ছি না যে অনাস্থা। ভাঙড়ে ফের আরাবুল বনাম শওকত। ভাঙড় 2 নম্বর ব্লকে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা। বিডিও অফিসে আরাবুল শওকত অনুগামীদের বচসা, বাগবিতণ্ডার পর মারমুখী দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পোলেরহাট থানার পুলিশ। ভাঙড় 2 নম্বর ব্লকে উত্তেজনা, সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা আর তারপরে উত্তেজনা। বিডিও অফিসে আরাবুল শওকত অনুগামীদের বচসা। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কল্যাণ, কি নিয়ে বাগবিতণ্ডার সূত্রপাত? একেবারেই রুমেলা, জানিয়ে রাখি আজকে যেহেতু বৃহস্পতিবার কোর্টের নির্দেশে আরাবুল ইসলাম কিন্তু সপ্তাহে 2 দিন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে আসার অনুমতি পেয়েছিল। সেই মোতাবেক আজকে আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতিতে আসেন এবং সেখানে এসে নিজের ঘর না পেয়ে পঞ্চায়েত সমিতির নিচে যে জায়গা, সেই জায়গাতে তিনি বসছেন বেশ কয়েকদিন ধরে। ফলে সেখানে যখন বসেছিলেন তখন শওকত অনুগামীরা সেখান দিয়ে যাচ্ছিল, একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি করে। আর সেই কটূক্তি থেকেই উভয় মধ্যে প্রথমে বচসা এবং পরে কিন্তু উভয় পক্ষ মারমুখী হয়ে ওঠে। পরে সেখানে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা উপস্থিত ছিল, তারই পাশাপাশি পোলেরহাট থানা এবং ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা এসে উভয় পক্ষকে কিন্তু দুই দিকে করে দেয় এবং সেখান থেকে একে অপরকে কিন্তু কটূক্তি করতে ছাড়েন না। এই যে ঘটনা লাগাতার, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। খবর পেয়ে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনার নতুন, এর আগেও একাধিকবার ভাঙড়ে আরাবুল ইসলামের ওপর হামলা, তার অনুগামীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আবারও পঞ্চায়েত সমিতির ভিতরেই এবার কিন্তু উভয় পক্ষ তারা যে ঘটনা, উভয় পক্ষ মারমুখী কার্যত হয়ে উঠেছিল। ফলে বিশাল পুলিশ বাহিনী তারা এসে সামাল দেয়। যদিও পরে একে একে একটা সময় পর আরাবুল ইসলামদেরকে পঞ্চায়েত সমিতির ভিতর থেকে বার করে দেয় পুলিশ। পরে শওকত মোল্লার অনুগামী যারা ছিল তাদেরকেও কিন্তু বার করে দেয়। ফলে নতুন করে কোনো রকম অশান্তি ঘটেনি। তবে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর কিন্তু পুলিশ আগামী সোমবার যখন আরাবুল ইসলাম আসবেন তখন আরো বেশ কড়াকড়ি পহরা রাখবে বলেই জানা যাচ্ছে। আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন,
তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল তারা, যেহেতু ভাঙড় 1-2 মধ্যেই একটাই রেজিস্ট্রার অফিস আছে, সেটা 2 নম্বর ব্লকে, সেখানে আমি এসেছিলাম। আমি দলিল লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের 2:30টার সময় একটা বৈঠক ছিল, যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মেলন 19 তারিখ নিয়ে। আমি যখন রেজিস্ট্রার অফিস থেকে বার হয়ে বিডিও অফিসে ঢুকছি, তখন আরাবুল, তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, সদস্য সংগ্রহে বিক্ষোভের মুখে বিধায়ক। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারাকে ঘেরাও। বিধায়কের বিরুদ্ধে সদস্য জোগাড়ে টোপের অভিযোগ আর সদস্য সংগ্রহে হুমকির অভিযোগ। বিধায়কের সঙ্গে তুমুল তর্কাতর্কি স্থানীয়দের। ছবি দেখছেন আপনারা। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। ঠিক কি ঘটেছিল দেবব্রত প্রতিনিধি জানাবেন। দেবব্রত। একদমই দেখো, বিজেপি সদস্য সংগ্রহ করতে গিয়ে নাজেহাল পরিস্থিতি। কারণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপিকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটটা পূরণ করতে পারেনি বিজেপি। যে কারণেই প্রত্যেকটি এমএলএ এমপিকে একেবারেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে সদস্য সংগ্রহ করার জন্য। এদিন যখন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা রাতের অন্ধকারে ইন্দাস ব্লকের মান্দ্রা গ্রামে যায় সদস্য সংগ্রহ করার জন্য, তখন যেমনটা অভিযোগ উঠছে এলাকার মানুষকে নানান প্রলোভন, নানান টোপ দেওয়া হচ্ছে। কখনো বলছে কেন্দ্র সরকারের 3000 টাকা করে তাদের দেওয়া হবে, কখন বলা হচ্ছে তাদের আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন প্রলোভন দেওয়া হচ্ছে। তাতেও যদি না হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তাদের জোর করে ফোন নাম্বার নিয়ে বিজেপির সদস্য করা হচ্ছে। সদস্য জোগাড়ে টোপ দেওয়ার অভিযোগ এবং সে কারণে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। ধন্যবাদ। অবশেষে প্রতিশ্রুতি পূরণ সাংসদের। চোপড়ায় নিহত শিশুর পরিবারকে সাহায্য, 50,000 টাকা সাহায্য। সাংসদ রাজু বিস্তার। গত বছর বিএসএফ এর খোঁড়া গর্তে পড়ে মৃত্যু হয় 4 শিশুর। প্রতিশ্রুতি সত্ত্বেও সাহায্য না মেলায় বিতর্ক। দিন কয়েক আগেও সেই বিতর্ক আবারও সামনে আসে। কথা বলবো, আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, সময়টা অনেকটা লাগলো কিন্তু ফাইনালি ক্ষতিপূরণ পৌঁছলো। একদমই সময় অনেকটা লাগলো কিন্তু ক্ষতিপূরণ পৌঁছালো সাংসদের। তোমাকে জানিয়ে রাখি যে গত বছরের 2024 সালে যে 12 ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারি চেতনাগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এর খরা নালায় পড়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল 4 শিশুর। এই অভিযোগ ছিল বিএসএফ এর বিরুদ্ধে এবং সেই অভিযোগ তুলে কিন্তু তৃণমূল প্রথমে আসরের আন্দোলনের নামে, এরপর লাগাতার আন্দোলন করার পরে গত 24 ফেব্রুয়ারিতে কিন্তু রাজ্যপাল সেই ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে পরিবারের সদস্যদেরকে দেখা করার পরে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ আশ্বাস দেন। কিন্তু বছর ঘুরিয়ে গেল কিন্তু সেই আশ্বাস পূরণ হয়নি এবং পাশাপাশি কিন্তু রাজু বিস্তার, যিনি দার্জিলিং এর সাংসদ ছিলেন, তিনিও কিন্তু পরিবার পিছু 50,000 টাকা করে ক্ষতিপূরণের দাবি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই ক্ষতিপূরণ পেতে কিন্তু অনেকটাই দেরি হলো। তবে শেষমেশ কিন্তু গত 2 জানুয়ারি মাঝেলি এলাকায় একটি অনুষ্ঠানে রাজু বিস্তার কিন্তু সেখানে অংশগ্রহণ করে এবং সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে কিন্তু যে পরিবারের নিহতদের পরিবারের যে বাবা মারা রয়েছেন তারা কিন্তু রাজু বিস্তার সাথে দেখা করার পরে কিন্তু সমস্ত অভাব অভিযোগের কথা তুলে ধরেন এবং যে ক্ষতিপূরণ রাজ্যপাল এবং তিনি যে দাবি ক্ষতিপূরণে দেওয়ার কথা বলেছিলেন 50,000 টাকা, সেই টাকা না পেয়ে তারা কিন্তু রাজু বিস্তার সামনে কিন্তু কথা তুলে ধরেছেন। পরবর্তীতে কিন্তু আজকে রাজু বিস্তার যিনি সাংসদ রয়েছেন তার কিন্তু দেওয়া প্রস্তুতি আজকে পূরণ হলো এবং পরিবার পিছু 50,000 টাকা করে তুলে দেওয়া হলো। তবেও পরিবারে কিন্তু দাবি রয়েছে, কারণ যে ক্ষতিপূরণের টাকা পেলেও কিন্তু তারা বিচার পাননি। যাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখনো তারা যে কোনো সুরাহা হয়নি। এই নিয়ে কিন্তু অভিযোগের পাশাপাশি যে রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। তবে রাজ্যপালের প্রতিশ্রুতি কবে পূরণ হবে সেটাই এখন দেখার বিষয়। টাকা তো দিল, সেটা তো আমি বলছি, টাকা দিয়ে কি হবে? যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেল, একটা 8 বছর, 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? যারাই দোষী আছে তাদের ব্যবস্থা হোক, আমি ওইটাই বলবো। এমপি সাহেব কথা দিয়ে কথা রাখলো, আমার 50,000 টাকা পেয়েছি। ছেলেগুলোর থাকলে তো খুশি তো হতাম, টাকা দিয়ে কি খুশি হয় আমরা? গঙ্গারামপুরে দুঃসাহসিক ডাকাতি, পাওয়ার হাউসের ডাকাতি। গঙ্গারামপুরে দেওয়াল কেটে রক্ষীদের বেঁধে ডাকাতি, পাওয়ার হাউসের কর্মীদের মারধর, ডাকাতদের বহু টাকার বিদ্যুতের সামগ্রী লুট ডাকাত দলের। পাওয়ার হাউসে সিসি ক্যামেরা না থাকায় প্রশ্ন। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজন রয়েছেন সঙ্গে। সুজন, হ্যাঁ দেখো রুবেলা, তোমাকে জানিয়ে রাখি যে এটা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রতনমালায় অবস্থিত 132 কেভি ইলেকট্রিক পাওয়ার হাউসের ঘটনা।
ঘটনাটা কি যদি একটু তোমাকে বিস্তারিত বলি, যে গতকাল গভীর রাতে একদল ডাকাতের দল ইলেকট্রিক যে পাওয়ার হাউস তার পিছনের দেওয়াল ভেঙে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছায় এবং ঢোকার সঙ্গে সঙ্গে সিকিউরিটির হাত মুখ বাঁধা হয় প্রথমে এবং তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তাদেরকে হুমকি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। তারপরে কিন্তু তারা যে ইলেকট্রিকের যে স্টোর রুম যেখানে সামগ্রীগুলো সাধারণত রাখা হয় সেই জায়গা থেকে কিন্তু সেই সামগ্রীগুলো তারা একটি গাড়ির মারফতে তারা কিন্তু নিয়ে চম্পট দেয় এবং যে ঘটনার পরেই কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ সেখানে পৌঁছে পুরো ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছে। তবে একটা প্রশ্ন উঠেছে রুবেলা, তোমাকে জানিয়ে রাখি যে এত একটা সেন্সিটিভ এলাকা, যে সংরক্ষিত এলাকা, সেখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমরা এলাকাবাসীর সূত্রে যেটা জানতে পেরেছি বা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, গত 2 বছর আগেও কিন্তু ডাকাতি হয়নি, তবে চুরির ঘটনা ঘটেছে। তবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেই জায়গায় অন্তত এই সংরক্ষিত এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো। এইবার সিসিটিভি না থাকার ফলে কিন্তু সাধারণতভাবেই পুলিশের যে তদন্ত, সেই তদন্তে কিন্তু কিছুটা তারা কিন্তু ব্যাঘাত ঘটছে, কারণ চিহ্নিতকরণ করতে পারছে না। তবে গঙ্গারামপুরের এমন ঘটনায় কিন্তু সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছিল। রুবেলা আসে একবারে যে ঢুকে পলিথিনটা নামাই আমার মানে হাতটা পিছনে বেঁধে ওখানে ধরে আমাকে মারতে আগে শুরু করছে। 2 জন ছিলাম আমার ঘরে, অস্ত্র ছিল মানে বন্দুকের মতো দেখছিলাম আর কি, বন্দুক লাগাইছিল মাথায়, বেশি করলে তোমরা এখান থেকে শেষ। উদ্দেশ্য যে মাল টাল নিতে আসছে ওরা, মানে তার কাটা দিয়ে ঢুকছে। কি গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছে। আমার তো মনটা তো এমনি আতঙ্ক এমনি। গঙ্গারামপুর 132 কেভি সাবস্টেশনে রাত্রেবেলা 2:10-15 নাগাদ 20-22 জন মোটামুটি আমরা আন্দাজ করছি যে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকেছে। তাদের হাতে রিভলভার বন্দুক ছিল, ধারালো অস্ত্রও ছিল, অস্ত্র ছিল। একজনকে আমাদের আঘাত করেছেন ওনারা অন ডিউটি সিকিউরিটি। ইনগ্রেস করে কিছু মাল জিনিস চুরি করেছে, ঠিক আছে। যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে স্টার্ট হয়েছে। আমরা জানতে পেরেছি যারা এসেছিল তাদের কাছে আর্মস ছিল, কি বলবেন? মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি। যদি আর এদিকে পানীয় জলের সমস্যায় জেরবার এগরা মহকুমা হাসপাতাল। দীর্ঘদিন ধরে সমস্যায় হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনেরা। জলের ট্যাঙ্ক খারাপ, তাই পানীয় জলের কল থাকলেও সেখান থেকে জল পড়ে না। আর এই অবস্থায় দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে রোগীদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, এটা মহকুমা হাসপাতাল, সেখানে এইভাবে জলকষ্ট? একেবারে রুবেলা, তোমাকে জানি রাখি এগরা মহকুমার হাসপাতাল, যেখানে এগরা মহকুমার মধ্যে 5টি ব্লক রয়েছে, তা বাদেও কিন্তু অন্য জেলা থেকে কিন্তু আসছে চিকিৎসা করা যায়। যেখানে প্রসূতি বিভাগ রয়েছে, এই প্রসূতি বিভাগে একেবারে জল কষ্ট, পানীয় জলের কষ্ট রয়েছে। কিন্তু রুগী সহ রুগীর পরিজনরা তাদের দাবি যে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই, যেখানে তাদের যে পানীয় জলের যে ট্যাঙ্ক বেহাল হয়ে পড়ে রয়েছে, একেবারে জল পড়ছেই না। তারা কিন্তু পানীয় জল খাওয়ার জন্য একমাত্র তাদের বোতলের জল, না হলে দূরে গিয়ে তাদের রাস্তা পেরিয়ে তাদের কিন্তু ট্যাপ থেকে জল নিয়ে আসতে হয়েছে। তাদের প্রশাসনের কাছে দাবিও জানাচ্ছেন, যাতে করে তারা যেন এই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যাতে পানীয় জলের সমস্যাটা দূর হয়। তবে যেখানে আমরা কিন্তু যাই, যেখানে এগরা পৌরসভার মধ্যে যে এই যে মহকুমার হাসপাতাল রয়েছে, তাই পৌরসভার চেয়ারম্যানের কাছে গেলে কিন্তু চেয়ারম্যানটা এড়িয়ে যায়। তিনি জানাচ্ছেন যেখানে এটা পুরো হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব, এখানে পৌরসভার কোনো সম্পর্ক নেই। তবে এই যে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কিন্তু জানতেন না, তবে শোনার পরে তিনি আশ্বাস দিয়েছেন পানীয় জলের সংকট যেখানে। আর পরশুরা কৃষক বাজারের ছবিটা দেখুন, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। কোটি কোটি টাকা খরচে তৈরি হয়েছিল এই বাজার, কিন্তু বর্তমানে জঙ্গল আগাছায় ভরছে বাজার। শ্মশানের কাছে অস্বাস্থ্যকর জায়গায় বসছে বাজার। কথা বলবো, শুভদীপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভদীপ, জঙ্গল আগাছা, শ্মশানের কাছে অস্বাস্থ্যকর জায়গায় বাজার বসছে, কিন্তু যা তৈরি হয়েছে কোটি কোটি টাকা খরচে, সেখানে কেন এই হাল?
দেখো, উদ্বোধনের এক সপ্তাহ এই বাজার কিন্তু উদ্বোধনের পর এক সপ্তাহ মাত্র চলেছিল, তারপর থেকে কিন্তু এই কৃষক বাজারে শুধু নামটাই আছে কৃষক বাজার, কিন্তু বাজার সেখানে দেখা মিলছে না এখনো পর্যন্ত। সাধারণ মানুষের সুবিধার জন্যই কিন্তু এই বাজার করা হয়েছিল এবং পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত সবজি এখানে যাতে সরাসরি বিক্রি করতে পারেন সেই কারণেই এই বাজার বসানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। তার একটাই কারণ, অনেক কৃষক এখানে আসতে, অনেক মানে বাজারের যারা সবজি বিক্রেতা তারা এখানে আসতে চাইছেন না, কিন্তু প্রশাসনের তরফ থেকেও কিন্তু কোনো রকম সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত চোখে পড়েনি যাতে বাজার এই জায়গায় স্থানান্তর করা যায়। এর ফলে যেটা সমস্যা হচ্ছে, মানুষকে ঝুঁকি নিয়ে একেবারে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে শ্মশানের পাশে সেখানে বাজার করতে হচ্ছে, কিন্তু সরকারি কোটি কোটি টাকা খরচে এই কৃষক বাজার। শুভদীপ, দেখা যাক হাল ফেরে কিনা। আর এদিকে ফের বন্ধ চা বাগান। কালচিনির মেচপাড়া চা বাগান, কাজ বন্ধের নোটিশ সেখানে। চা বাগান ছেড়ে উধাও মালিক পক্ষ। চা বাগান বন্ধে কর্মহীন 1300 শ্রমিক। কালচিনিতে বন্ধ চা বাগান। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই দেখো, অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা। কারণ হচ্ছে যে এক নোটিশে, অর্থাৎ কাজ বন্ধের নোটিশে কিন্তু 1300 শ্রমিক একেবারে কর্মহীন হয়ে পড়লেন। এই ঘটনায় কালচিনির যে মেচপাড়া চা বাগান, সেই চা বাগানে কার্যত হাহাকার শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় শ্রম দপ্তর হস্তক্ষেপ করেছে এবং দ্রুত মালিক পক্ষকে ডেকে ত্রিপাক্ষিক বৈঠকের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ। আর এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে দুয়ারে ডিএম। পোলবার গ্রামে সরজমিনে হুগলির জেলা শাসক। গ্রামে গ্রামে ঘুরে অভাব অভিযোগ শুনলেন তিনি। কি অভাব অভিযোগ শুনলেন, কিভাবে তিনি নির্দেশ পালন করলেন জানবো। আমাদের প্রতিনিধি সোমনাথ থাকবেন। তবে তার আগে দেখুন, ডিএম যখন দুয়ারে পৌঁছে যান তখন ঠিক কি হয়। সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো রুমেলা, যে আজকে হুগলি জেলা শাসক এবং জেলা পরিষদের কর্মদক্ষ সভাধিপতি এবং ওখানকার যে গ্রামের যারা এইসব প্রতিনিধিরা রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে, সবাই গ্রামে গ্রামে ঘুরে, মহানাথ গ্রামে বেশ কয়েকটি গ্রামে ঘুরে এবং ডিএম মাটিতে বসেই বিভিন্ন গ্রামবাসীদের যাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এবং দেখা গেছে বিগত দিনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেয় যে জেলা শাসক এবং আধিকারিকদের, সরকারি আধিকারিকদের এবং জনপ্রতিনিধিদের যাতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারে এবং তাদের সুবিধার কথা অসুবিধার কথা জানার চেষ্টা করে। এবং আজকে ডিএম বিভিন্ন গ্রামে ঘুরে দেখেন এবং মানুষের সুবিধা অসুবিধার কথা জানে। কারোর রাস্তা নেই, জলের অসুবিধা, রাস্তার অসুবিধা এবং দুয়ারে রেশন ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, বাংলা যোজনা, বাড়ি যোজনা সেগুলো ঠিকঠাক টাকা পৌঁছাচ্ছে কিনা, এবং মিড ডে মিলের খাবার ঠিকঠাক বিভিন্ন স্কুলে যায় বাচ্চাদের যে স্কুল মিড ডে মিলের ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা সেগুলো ঘুরে দেখে। রুমেলা, বেশ। বস্তিবাসী খুশি কেন? পঞ্চায়েতের তৎপরতা। দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ। ডেবরার বাঁধপাড়ায় জল সমস্যা মেটানোর উদ্যোগ। কিভাবে উদ্যোগ নেওয়া হলো এই সমস্যা মেটানোর? দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়, দেখো রুমেলা, ডেবরার যে বস্তিপাড়া, ডেবরা বাজার সংলগ্ন এলাকায়, সেখানে 35 বছরও বেশি সময় ধরে জল নিকাশি থেকে শুরু করে শৌচাগার থেকে শুরু করে পানীয় জল প্রত্যেকটারই কিন্তু একটা চরম সমস্যা ছিল এবং সেই নিয়ে কিন্তু এলাকাবাসীরা বারবার প্রশাসনকে জানিয়েছে এবং অবশেষে প্রশাসন থেকে সহযোগিতা পাওয়া গেছে এবং কাজ শুরুর নির্দেশ এসেছে। জেলা পরিষদ থেকে পুরো কাজ হবে এবং সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু এই জলের নিকাশি ব্যবস্থা তার কাজ শুরু হয়েছে এবং শৌচালয়ের কাজও শুরু হয়েছে। এতে কিন্তু এই শতাধিক যে পরিবার রয়েছে যাদের দীর্ঘদিনের সমস্যা ছিল সেই সমস্যার কিন্তু সমাধানের পথে। এই নিয়ে পূর্ত কর্মদক্ষ জানিয়েছেন দ্রুত এই কাজ সম্পূর্ণ হবে এবং এলাকার মানুষজন পরিষেবা পাবে। আচ্ছা, এলাকায় আমাদের বাথরুম, জল নিকাশির জন্য সমস্যা ছিল অনেক, প্রায় 30-35 বছর ধরে। তো সেটা এখন রাজ্য সরকারের কর্মাধ্যক্ষ সিটের দ্বারা আমাদের এই কাজটা করে দিচ্ছে। আমরা এলাকাবাসী সবাই খুশি এখন। কতগুলো পরিবার রয়েছে এখানে? হ্যাঁ, 400-500 এরকম পরিবার আছে। বাথরুমের কি সমস্যা ছিল? বাথরুমের আমাদের সমস্যা ছিল, একটা বাথরুম ছিল প্রায় এত। দাদাকে সিটের দ্বারাকে বলতেন, আমাদের একটা বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকারের কর্মাধ্যক্ষ। এই মুহূর্তে যেটা আমরা করেছি, এই আমাদের ডেবরা বাজার সংলগ্ন বাঁধপাড়া বস্তি সংলগ্ন এলাকায়, যেখানে প্রায় 450 বাড়ি মানে মানুষজন আছে,
এবং সেক্ষেত্রে ওদের 3খানা মাত্র বাথরুম ছিল যেখানে সমস্যা হতো। তো সেক্ষেত্রে আমরা প্রায় অনেক চেষ্টা করে আমরা জেলা পরিষদের উদ্যোগে তো আজ অবশেষে জঙ্গলে হাতি, ফালাকাটায় লোকালয় হাতির তাণ্ডব, শহর জুড়ে তাণ্ডব চালায় দুটি হাতি। হাতির আতঙ্কে কাটা ফালাকাটাবাসী। হাতি ধরতে কুঙ্কির ব্যবস্থা বন দপ্তরের। ছবি দেখছেন আপনারা, ফালাকাটায় লোকালয় হাতির তাণ্ডব। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, লোকালয় হাতি চলে এলো কি করে? দেখো রুমেলা, যেটা জানা গেছে যে জলদাপাড়ার যে কুঞ্জনগর জঙ্গল, সেই কুঞ্জনগর জঙ্গল থেকে কিন্তু বেরিয়ে লোকালয়ে হাতি এবং ফালাকাটা শহরে ঢুকে পড়েছে। বন দপ্তরের প্রাথমিক অনুমান, আজকের যে আবহাওয়া ছিল একেবারে ঘন কুয়াশা, সেই কুয়াশার কারণে হয়তো পথ ভুলে কিন্তু এই হাতি একেবারে ফালাকাটা শহরে ঢুকে পড়েছিল। যদিও 2 হাতি দিনভর ফালাকাটা শহরে ছিল, বিকেল 5টার পর এই হাতিগুলোকে আবার 2টি হাতি নিয়ে তাড়িয়ে রেল লাইন ক্রস করে আবার জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দিনভর এই হাতির দাপাদাপিতে ফালাকাটা শহরের সমস্ত স্কুলে আজকে ছুটি ঘোষণা করা হয়। ব্যবসার প্রায় কার্যত বন্ধ ছিল এবং ব্যবসায়ীরা জানিয়েছে প্রায় 50 লক্ষ টাকা সারাদিনে ব্যবসার ক্ষতি হয়েছে। বেশ, দুয়ারে রিপোর্টারের শেষে একটু নর্থ সিকিমের দিকে নজর রাখি, কারণ লাচুংয়ে আজ আবারও তুষারপাত। তাপমাত্রা -3, কনকনে ঠান্ডা, বরফ নিয়ে মত্ত পর্যটকেরা। ছবি দেখছেন আপনারা, সাদা চাদরে ঢেকেছে লাচুং। নর্থ সিকিমের ছবি দেখাচ্ছি আপনাদের। কথা বলবো, পার্থ প্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে তাই, তুমি যে কথাটা বলছিলে, এবং গত কয়েকদিন ধরেই কিন্তু অঝরে তুষার ঝরছে গোটা নর্থ সিকিম জুড়ে। লাচুং, লাচেন, ইমথাং প্রতিটি এলাকাতেই কিন্তু প্রবল তুষারপাত হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু কনকনে ঠান্ডা, মাইনাসে তাপমাত্রা চলছে। এই মুহূর্তে প্রচুর পর্যটক সেখানে রয়েছেন নর্থ সিকিমে, যারা বেড়াতে গেছেন তারাও কিন্তু এই বরফের টুকরো নিয়ে সকাল থেকেই খেলায় মেতে উঠেছে। গতকাল অঝরে ঝরেছিল, আজ সকাল থেকে আবারও লাচুং এবং লাচেনে কিন্তু তুষারপাত হয় এবং তার জেরে যেমন তাপমাত্রা পারদ এক ধাক্কা যেমন মাইনাসে নেমে এসছে, ঠিক তেমনি চারপাশ সাদা বরফে ঢাকা পড়ে গেছে এবং রাস্তাঘাট সব জায়গায় কিন্তু একেবারে সাদা বরফের পুরো চাদরে ঢাকা। স্বাভাবিকভাবেই খুশি পর্যটন মহল, কারণ এই সময় এই তুষারপাতের টানেই কিন্তু, স্নোফলের টানেই কিন্তু পর্যটকরা ছুটে আসেন পাহাড়ের দিকে, বিশেষ করে এই নর্থ সিকিম, ইস্ট সিকিমে, এবং সেখানেও প্রবল তুষারপাত হচ্ছে। এবং অপ্রত্যাশিতভাবে এবছর কিন্তু সাউথ সিকিমে, সেখানেও কিন্তু গতকাল তুষারপাত হয়। সব মিলিয়ে এক মনোরম আবহাওয়া এবং স্বাভাবিকভাবেই যারা পর্যটক তারাও কিন্তু বেশ চনমনে রয়েছে এবং যে উদ্দেশ্যে এখানে আসা, ছুটে আসা, তা কিন্তু বলা যেতে পারে একেবারে 16 আনা পূর্ণ হলো পর্যটকদের।